বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক। আর ঈদের পরে আমাদের 27 তারিখ থেকে শুরু করার কথা ছিল, কিন্তু কালকে দিতে পারিনি। আজকের থেকে আর কি শুরু করলাম, আল্লাহ ভরসা। আমাদের তো 15 তারিখ পর্যন্ত, জুনের 15 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ দিছে। আমার যেটা মনে হচ্ছে হয়তো জুন মাস পুরাই স্কুল বন্ধ থাকবে, জুলাই থেকে স্কুল খুলতে পারে, খোলার সম্ভাবনা আছে। এখন জুলাই থেকে স্কুল খুললে নিয়মিত তো ক্লাস হবেই। আর এখন আমরা যেটা কাজ করব, আমরা 6-এর খতে আমাদের কোনোটা বাকি ছিল কি না এটা জানি না। আচ্ছা, আমি একবার চেক দিয়ে নিই। 6-এর খ করতেছিলাম আমরা, 6-এর ক করতেছিলাম, 6-এর ক, 6-এর কতে কোনো কিছু বাদ আছে কিনা একটু দেখি। ছয়ের খ থেকে 21, আচ্ছা 24, 25, 26 আমি করাইছি না করাইনি এটা তো খেয়াল নাই। আচ্ছা, তোমরা 6-এর কটা একটু চেক দিও। 6-এর কতে যদি আমার কোনোটা বাকি থাকে তাহলে ওটা বলো। আমি চলে যাব হচ্ছে পাটিগণিতে চলে যাব। 29, 29-এ আমার যে সূত্রগুলো লাগবে, 1 নম্বর প্রথম যেটা লাগবে মেট্রিক টন, কুইন্টাল, কিলো, হেক্টো, ডেকা, মিটার, মিটারের এখানে লিটার থাকে, লিটার এখানে গ্রাম থাকে, গ্রাম, লিটার, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। মেট্রিক টন, কুইন্টাল, কিলো, হেক্টর, ডেকা, মিটার, লিটার, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। এই যে সূত্রটা, এটা তো আমরা 5 থেকেই শিখে আসছি, 5-এ অনেকবার করাইছি। এখন এদের প্রত্যেকের মাঝে কত থাকে যেন? 10, 10, 10, 10, 10, 10, 10। প্রত্যেকের মাঝে কত থাকে? 10 থাকে। শুধুমাত্র কুইন্টাল এবং কিলোগ্রাম, কিলোগ্রামের আরেকটা নাম হচ্ছে কেজি, কিলোগ্রামের আরেকটা নাম কি? কেজি। কিলোগ্রামের আরেকটা নাম হচ্ছে কেজি। কুইন্টাল এবং কিলোগ্রামের মাঝে শুধু থাকবে কত? 100। কুইন্টাল এবং কিলোগ্রামের মাঝে কত থাকবে? 100 থাকবে। এটা মনে রাখতে হবে সব সময়। এখন এইখানে যদি ঘন থাকে, বর্গ থাকে, বর্গ থাকলে এই প্রত্যেকটার মাঝে হচ্ছে 100 হবে। ঘন থাকলে হচ্ছে প্রত্যেকটার মাঝে 1000 হবে। বর্গ থাকলে 100 হবে, ঘন থাকলে কত হবে? 1000 হবে। যদি আমরা যে সূত্রটা মেট্রিক টন, কুইন্টাল, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই যে সূত্রগুলা, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা প্রত্যেকটার মাঝে হবে কত? প্রত্যেকটার মাঝে হবে 10 করে। শুধু কুইন্টাল এবং কিলো, কুইন্টাল এবং কিলোর মাঝে কত হবে? 100 হবে। এরপরে আমরা যদি ডান দিকে যাই তাহলে গুণ করতে হয়, বাম দিকে গেলে ভাগ করতে হয়। এটা আমার অনেক বেশি লাগবে। এটা বর্গ যদি বর্গ থাকে, আমার প্রশ্নের ভিতরে যদি আমরা বর্গ বের করি তাহলে আমরা প্রত্যেকটা মাঝে কত দিতে হয়? 100 দিতে হয়। আর যদি ঘন বের করি তাহলে প্রত্যেকটা মাঝে কত দিতে হয়? 1000 দিতে হয়। 1 নম্বর সূত্র এটা। 2 নাম্বার, ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত? এটা আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল ইকুয়াল টু কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং একক তো হচ্ছে বর্গ একক, অর্থাৎ বর্গ মিটার বলে, একক বলতে মিটার, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ মানে যে যখন যেটা থাকবে তখন বর্গের সাথে ওটা আসবে। ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর একটা আমার লাগবে আয়তন, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বাকি গভীরতা। আয়তন ইকুয়াল টু কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা ইন্টু গভীরতা। তাহলে আয়তন ইকুয়াল টু কত লিখতে পারি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। এটা হচ্ছে আয়তনের সূত্র।
অর্থাৎ উচ্চতাও থাকতে পারে, গভীরতাও থাকতে পারে, যখন যেটা থাকবে তখন সেটা। এবং এটার এককটা হচ্ছে ঘন মিটার। ঘন মিটার। 4 নাম্বার একটা নতুন সূত্র, এবং এভাবে মনে রাখতে হবে। এখানে লিটার, লিটার থেকে এদিকে ঘন সেন্টিমিটার, আর এদিকে কিলোগ্রাম। এখানে 1000, এখানে 1 লিটার, ঘন সেন্টিমিটার, কিলোগ্রাম। লিটার, ঘন সেন্টিমিটার, কিলোগ্রাম। এখন এই যে যেটা লিখলাম, এইখান থেকে আমরা দুইটা সূত্র আকারে যদি লিখি, তাহলে দুইটা আমরা লিখতে পারি। এখান থেকে দুইটা সূত্র নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। দুই হচ্ছে 1 লিটার সমান 1 কিলোগ্রাম। 1 লিটার ইকুয়াল টু কত? 1 কিলোগ্রাম। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন ইকুয়াল টু 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন সমান কত হবে? 1 গ্রাম হবে। এই যে সূত্র, যে 7টা আমি দিছি, এই 7টা সূত্র টুটস্থ করে ফেলবা। আমি কালকে থেকে ম্যাথ করানো শুরু করবো। আর যদি 6-এর কতে কারো কোনোটা বাদ থাকে আমাকে বলবা, আমি ওটা সলভ করব। ইংলিশে আমরা যেটা করতেছিলাম, আমরা ন্যারেশন করতেছিলাম। ন্যারেশনটা আর 2টা ক্লাস নিব, অর্থাৎ এই মাসটা আর কি ন্যারেশন করাবো। আগামী মাস থেকে আমরা পাঞ্চুয়েশনে চলে যাব। আর আমি মুখস্থ পড়া দিতে থাকবো। একটা মুখস্থ পড়া লিখবো হচ্ছে ইমেইল। ইমেইল, বার্থডে পার্টি। বার্থডে পার্টি, বার্থডে পার্টিটা, বার্থডে পার্টি এটার হচ্ছে থ্যাঙ্ক, একটা পুরস্কার দিয়ে, মানে একটা গিফট দিছে, থ্যাঙ্ক ফর এ বার্থডে প্রেজেন্ট, ফর থ্যাঙ্ক ফর এ বার্থডে প্রেজেন্ট। এটা হবে ইমেলটা, থ্যাঙ্ক ফর এ বার্থডে প্রেজেন্ট। এই বার্থডে প্রেজেন্টের যে ইমেলটা আছে, এটা পড়ে লিখে আমাকে এটা পাঠাবা। আমরা ন্যারেশন করতেছিলাম, ন্যারেশন আমরা করতে করতে কত পর্যন্ত গিয়েছিলাম? ন্যারেশন পেয়েছি। আমরা কুমিল্লা বোর্ড পড়ছিলাম, আমরা এখন যাবো বরিশাল বোর্ড। বরিশাল বোর্ড 2016। বরিশাল বোর্ড 2016টা আমরা করবো আজকে। বরিশাল বোর্ড 2016 করবো আমরা। এখন ওটা যদি করতে যাই, 13 নাম্বারটা আমরা করতেছি। এখানে ছিল, আমি এক লাইন করে লিখবো, সলভ করবো। কারিম সেতুন শ্রাবণ, দুইজনই ছেলে, তার মানে আমার নামের মধ্যে ব্র্যাকেট ইউজ করতে হবে যখন আমি যেখানে পার্সনটা চেঞ্জ করবো। শ্রাবণ when does your JSC examination, when does your JSC examination
কমেন্স প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে যেটা সেন্টেন্স যেটা আছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ থাকলে সেইটার পরিবর্তে আমরা কি দিব? আস্কড। তাহলে তারিখ তকরিম তকরিম আস্কড শ্রাবণ। ইনভার্টেড কমার পরিবর্তে অবশ্যই এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টেডটা যুক্ত করলে ইনভার্টেড কমা উঠাইতে হয়। উঠাইতে হলে এখানে কি আসবে? যেহেতু এটা ইন্টারোগেটিভ তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডে আসে। এখন ইনভার্টেড কমা উঠানোর পরে বারবার আমি বলতেছি এখানে কিন্তু এই ডাসটা কখন লেখা যাবে না। ডাসটা পরে আসবে, যেহেতু এখানে ডাস আছে ডু বা ডাস ডিক তিনটা ওয়ার্ড থাকলে উঠে যায়। ডাস উঠে গেলে ডু এবং ডাস উঠে গেলে মূল ভার্বের কোন ফর্ম হয়? পাস্ট ফর্ম হয়। আর ডিড উঠে গেলে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা তো পরে লিখবো। ইওর জিএসসি এক্সামিনেশন এটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে হোয়েন ইওর দ্বারা কারে বুঝাইছে? শ্রাবণ। হোয়েন হোয়েন হিজ হিজ মানে কি? শ্রাবণ বুঝেছে। হিজ জিএসসি এক্সামিনেশন কমেন্স। এটা তো গেল। দ্বিতীয় বাক্যটার পরে যেটা আছে ইট কমেন্সেস অন দ্য 1st November। ইট এখানে ইনভার্টেড কমা শেষ। It commences on the 1st November, said he. It comments on the 1st November। যেহেতু এটা ইন্টারোগেটিভ ছিল তাহলে এই ব্যক্তিটা এখানে প্রশ্ন করছিলেন। এটা যে বাক্যটা এটা হচ্ছে অ্যাসার্টিভ। তার মানে এই ব্যক্তিটা কি করবে? প্রশ্ন করলে পরে উত্তর দেয়। তাহলে হি রিপ্লাইড। হি মানে কি? শ্রাবণ। হি এখানে হি তো দেয় আছে, এখানে কোনো কিছু করার দরকার নেই। হি রিপ্লাইড দ্যাট। হি রিপ্লাইড দ্যাট যেহেতু উত্তর করে হি রিপ্লাইড দ্যাট ইট প্রেজেন্ট ফর্ম আছে, ভার্ব নাই কোনো। তাহলে মূল ভার্ব আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এখানে। তাহলে আমরা লিখে দেবো হচ্ছে পাস্ট ফর্ম। কমেন্সেস অন দ্য 1st November। তারপরের বাক্যতে আমরা যাব ইওর জিএসসি এক্সামিনেশন ইজ নকিং। ইওর জিএসসি examination your JSC examination your JSC examination is NOCKIN knocking at the door, knocking at the door, knocking at the door, and you do not have, and you don't have, and you don't have a lot of time to clean। তাহলে এখানে ওই ব্যক্তি পরে তকরিম হচ্ছে বলতেছে ইওর এক্সামিনেশন ইজ নকিং। এটা কি বাক্য? এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। তাহলে আমার আগে রিপোর্টিংটা আগে তৈরি করতে হবে। রিপোর্টিং রিপোর্টেড এটা যদি কেউ ধরতে পারো তাহলে ন্যারেশন একদম সহজ। তাহলে রিপোর্টিংটা আগে তৈরি করি আমরা। এটা অ্যাসার্টিভ বাক্য। তাহলে আমরা সাবজেক্টে কি তকরিম, সেইটির পরিবর্তে কি লিখবো? টোল্ড। তকরিম টোল্ড। অবজেক্টটাকে শ্রাবণ, শ্রাবণ। দ্যাট আসবে এখানে দ্যাট। ইওর দ্বারা বুঝাইছে দ্বিতীয় ব্যক্তিরে, তাহলে হি। ইওর হচ্ছে পসেসিভ, হিজ
এটা হলো শ্রাবণ হিজ, এস লিখে দেবো ব্র্যাকেট, কারণ দুইজনই ছেলে। জেএসসি এক্সামিনেশন, অ্যামিজার থাকলে ওয়াজার হবে, তাহলে ওয়াজ নকিং, অ্যাট দ্য, যেটা আমার জায়গা নিয়ে আমি একটু মুছে দিই উত্তরটা। at the door and if there are দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি ছিল শ্রাবণ, এই হচ্ছে সাবজেক্ট ইউ। ডু নট থাকলে আমাদের ডিড নট লিখতে হয়, এটা আমরা জানি, কিন্তু ডু নট থাকলে ডিড নট লিখতে হয়। হি ডু নট হ্যাভটার পরিবর্তন হবে না, কারণ আমি যেহেতু একটা পরিবর্তন করে ফেলছি। এখানে ডু নটটা যেহেতু পরিবর্তন করছে, হ্যাভটা পরিবর্তন হবে না। ডু নট, ডিড নট, হ্যাভ ডু নট অফ টাইম। এটা তারপরের বাক্যটা, you are right, you are right, said Shravan, তাহলে শ্রাবণ আবার উত্তর করে, শ্রাবণ আবার বলতেছে, তাহলে শ্রাবণ অ্যাসার্টিভ বাক্য, তাহলে টোল্ড অবজেক্ট দ্য ক্রিম, ইনভার্টেড করার পরিবর্তে দ্যাট, ই দ্বারা বুঝেছে হি, ব্র্যাকেটে টি, হি আর আছে, উই আর থাকলে ওয়াজ আর দিতে হয়, হি ওয়াজ রাইট। এরপরে আমাদের পরে লাস্ট বাক্যটা, এরপরে বলছে অ্যান্ড I am learning my lesson with profound attention. And I am learning with profound attention. তুমি ঠিক বলেছো। and এবং I am learning এবং আমি লেখাপড়া করছি with profound attention, খুবই মনোযোগ দিয়ে। এই কথাটা কি বলছে? এই কথাটা দেখো, একটু খেয়াল করো, একটু তাকাও। ও বললো তুমি ঠিক বলেছো এবং আমি কি করছি, মনোযোগ দিয়ে লেখাপড়া করছি, তার মানে শ্রাবণ এই কথাটা বলছে। এখন এটা কি বাক্য? এটা হচ্ছে অ্যান্ড আই অ্যাম, এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্য থাকলে পরপর দুইটা অ্যাসার্টিভ বাক্য থাকলে অ্যাডেড দ্যাট, এটা আমরা জানি, যেটা একই ব্যক্তির বাক্য। অ্যাডেড দ্যাট আই দ্বারা বুঝাইছে প্রথম ব্যক্তিরে, তাহলে হি শ্রাবণ, হি অ্যাম থাকলে অ্যামিজার থাকলে ওয়াজ, হি ওয়াজ লার্নিং, is learning, my হচ্ছে possessive, তাহলে his, শ্রাবণ his listen with profound attention। এটাই ছিল ন্যারেশনগুলো আমি অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে যদি কেউ না বোঝো তাহলে কিন্তু তোমার সমস্যা, যতটা পারো বোঝার চেষ্টা করো। এটা ছিল ন্যারেশন। এরপরে আমরা চলে যাবো হচ্ছে বিজ্ঞানে।
বিজ্ঞান আমরা যে অধ্যায়টা পড়তেছিলাম, আমরা চলে যাব হচ্ছে নবম অধ্যায়ে চলে যাব। নবম অধ্যায়ে একদম প্রথম প্যারাটা বিদ্যুৎ বর্তনী এবং চলবিদ্যুৎ নিয়ে, অর্থাৎ এই যে আমাদের ঘরে যে বিদ্যুৎটা, এই বিদ্যুতের যন্ত্রপাতি এবং এই বিদ্যুৎটা নিয়ে আর বর্তনী কীভাবে বর্তনীতে করা হয়, কীভাবে লাইট জ্বালানো হচ্ছে, ফ্যান চালানো হচ্ছে, কীভাবে টিভি চালানো হচ্ছে, কীভাবে কলকারখানা কীভাবে চালানো হচ্ছে, এর উপর ভিত্তি করে আর কি অধ্যায়টা। বিদ্যুৎ প্রবাহ মূলত ইলেকট্রন প্রবাহ, অর্থাৎ ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন কোনো বস্তু বা পদার্থের মধ্যে যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রন প্রবাহ। এই প্রবাহ আবার দুই প্রকার, এসি এবং ডিসি প্রবাহ। কোনো বর্তনীর তড়িৎ প্রবাহের জন্য দরকার এর দুই প্রান্তের বিভব পার্থক্য। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র ও উপকরণ সমূহের শ্রেণী ও সমান্তরাল সংযোগ যুক্ত করা হয়। এছাড়া বর্তনীর তড়িৎ প্রবাহের মাপার জন্য অ্যামিটার বা যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্যর মাপার জন্য দরকার ভোল্ট মিটার। এটা প্রশ্নটা হচ্ছে তড়িৎ প্রবাহর বর্ণনা দাও। তড়িৎ প্রবাহটা কি? পুরো এই প্যারাটা পড়বা 3 লাইন। তড়িৎ প্রবাহ দুইটি ভিন্ন বিভব পরিবাহ যখন ধাতব তার দ্বারা যুক্ত করা হয় তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থ কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্য দিয়ে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। যখন দুটি ভিন্ন বিভব পরিবাহে সংযুক্ত হয় তখন নিম্ন বিভবসমূহে পরিবাহক থেকে ঋণাত্মক আধানসমূহে ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন পরিবাহের দিকে প্রবাহিত হয়। যতক্ষণ পর্যন্ত পরিবাহের মধ্যে বিভব পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত ঋণাত্মক আধানের এই প্রবাহ চলতে থাকে। কোনোভাবে যদি পরিবাহকের মধ্যে দিয়ে বিভব পার্থক্য বজায় রাখা না যায় তখন এই প্রবাহ নির্বিচ্ছিন্ন চলতে পারে না। ঋণাত্মক আধান বা ইলেকট্রন এই প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। একদম নিচের লাইনটা আন্ডারলাইন করো। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কী আর তড়িৎ প্রবাহের জন্য কী কী প্রয়োজন, কী কী যন্ত্রপাতি প্রয়োজন, আর তড়িৎ প্রবাহ কী, নিচের দুই লাইনটা হবে। একটা প্রশ্ন, তড়িৎ বিভব পার্থক্য প্রতি একক ধনাত্মক, পরে পৃষ্ঠায় প্রতি একক ধনাত্মক তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ হবে না, ফলে কোনো আধান প্রবাহিত হবে না বা কোনো কাজও সম্পন্ন হবে না। তাহলে তিনটা প্রশ্ন পড়বে, এটা এবং তড়িৎ বিভব পার্থক্য। 3 লাইন আছে, 3 লাইনটা। এরপরে আমরা ধর্ম পড়তেছিলাম প্রথম অধ্যায় আমরা আজকে যাব জান্নাতে। জান্নাত কাকে বলে? প্রথম 3টা লাইন, 18 পৃষ্ঠা প্রথম 3টা লাইন। জান্নাত কাকে বলে? জান্নাত কয়টি এবং কি কি? জান্নাতের নামগুলা। জান্নাত কাকে বলে, জান্নাত কয়টি এবং কি কি? সমাজে আমরা নতুন একটা অধ্যায় ধরছিলাম, পঞ্চম অধ্যায়ের আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে অঙ্গীভূতকরণ পড়ছিলাম। তোমরা চলে যাবে 55 পৃষ্ঠায়, সমাজের গ্রামীণ সামাজিককরণ প্রক্রিয়া। সামাজিকরণ অর্থাৎ গ্রামের যে আমরা যে প্রতিনিয়ত আমাদের সংস্কৃতিটা পরিবর্তন হচ্ছে, এটা গ্রামে যারা বসবাস করে ওরা কীভাবে গ্রহণ করতে পারতেছে, ওরা কীভাবে পরিবর্তনটা নিচ্ছে, এর উপর ভিত্তি করে 55 পৃষ্ঠায় গ্রামীণ সামাজিককরণ প্রক্রিয়া এই প্রশ্নটা পড়বা। বাই, আর সবাই নিয়মিত পড়ালেখা করো। ওকে, বাই।